আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন সবাই। আজকে স্পেশালি আয়োজন তাদের জন্য যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে পড়তে চান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট দ্যাট মিনস ধর্মতত্ত্ব, যেখানে কোরআন হাদিস দাওয়া তিনটা বিভাগ আছে। আমরা জানি এখানে 80 মার্কের এক্সাম হয়। এই 80 মার্কের এক্সামের মধ্যে 20 মার্ক আছে জেনারেল, বাকি 60 মার্ক আছে কোরআন হাদিস, ইসলামের ইতিহাস, দাওয়া, এইগুলো বিষয় নিয়ে, আর যেগুলো মাদ্রাসা রিলেটেড আর কি, আরবি সাবজেক্টগুলো। আর বাকি 10-20 মার্ক আছে হচ্ছে জেনারেল 20 মার্কের মধ্যে 5 থেকে 6 মার্ক আসে ইংলিশ থেকে। এই 5 থেকে 6 মার্ক যে ইংলিশ থেকে আসে, এই ইংলিশগুলো একদম বেসিক থেকে দেওয়া হয়। আজকে আলোচনাগুলো হবে কমপ্লিটলি শুধু ইংলিশ নিয়ে। এই 5 থেকে 6 মার্ক কীভাবে ক্যাপচার করা যায় ইনশাল্লাহ। যারা ফার্স্ট টাইম এক্সাম দিয়েছেন তারা বিষয়টা এভাবে বুঝবেন না, বাট সেকেন্ড টাইম যারা এক্সাম দিচ্ছে, অ্যাডমিশন দিচ্ছে, অথবা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না অ্যাডমিশন দেওয়ার পর, তারা বোঝে যে একটা মার্ক কতটা গুরুত্বপূর্ণ। ঠিক একটা মার্কের জন্য তাকে কত দূর কিক মারে ফেলে দিতে পারে। সো একটা মার্ক কোনো, যেখানে বিভিন্ন সাবজেক্ট থাকে, মানে স্পেসিফিক বিভিন্ন সাবজেক্টে একটা মার্ক থাকে, ঠিক সেখানে ওই সাবজেক্টটা বাদ দেওয়া যায় না। যেমন ধর্মতত্ত্বতে যারা বিশেষ করে এরা আগেই ইংলিশটা বাদ দিয়ে দেয়, যে ইংলিশ দরকার নেই, 5-6 মার্ক মাত্র, ভাই একটা মার্কের জন্য কিক মেরে একদম 500 জন 1000 জনের পিছনে ফালাই দেবো। সো বি কেয়ারফুল। আর যেহেতু খুবই বেসিক, এইগুলো বেসিক থেকে আসে, যার কারণে শুধু পার্টস অফ স্পিচ মোটামুটি যদি কেউ পড়ে, বা এই পার্টস অফ স্পিচ রিলেটেড আরও কিছু আছে যেমন জেরান্ড, পার্টিসিপল, এইগুলা, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, একদম সহজ যেগুলো মোটামুটি বেসিক থেকে, এইগুলো থেকে মোটামুটি আসে। আর কিছু আসে 2-3টা আসে মুখস্থ পার্ট, যেগুলা সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ইডিয়ম ফ্রেজ যেগুলো আছে সেইগুলো থেকে, এগুলো মুখস্থ জিনিস, এগুলো থেকে 2-1টা আসে। বাট বেসিক জিনিস থেকে যেগুলো আসে, আজকে আমরা সেখান থেকে আলোচনা করব। একদম সহজ একটা টপিক, বাট কম বেশি সবার কাছে এটা কিন্তু একটা আতঙ্কের বিষয়। বাট আজকে খুবই সহজ করে আমি কিন্তু বুঝাই দিব ইনশাল্লাহ। এরপরে আশা করি জেরান্ড পার্টিসিপল নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো আজকের টপিকটা আমাদের অলরেডি বলেই ফেলছি, জেরান্ড পার্টিসিপল। এখানে একদম সহজে আমরা বিগত সাল থেকে কিভাবে আসছে, কিভাবে কি করছে, এইগুলো আমরা সহজেই ক্যাপচার করে দেবো ইনশাল্লাহ। এখন দেখেন, এখানে একটা প্রশ্ন আসছে বিসিএসে, কারণ যেই প্রশ্নটায় বিসিএসে আসে সেই প্রশ্নটা, বিসিএস এর প্রশ্নগুলো সলভ করলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো আবার চলে আসে। প্রথমে কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, বলেন তো এখানে রিডিংটা ভার্বাল নাউন, পার্টিসিপল, ভার্ব না জেরান্ড? কি হবে বলেন? আমরা বেশিরভাগ যারা একটু পারি তারা হয়তো বা বলবো, যাদের বেসিক বলে তারা হয়তো বা বলবো ভার্বাল নাউন। ভাই এখানে ভার্বের সাথে আইএনজি হয়ে যদি ভার্ব মানে নাউনের কাজ করে তখন তাকে জেরান্ড বলা হয়, এবং যেহেতু ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের কাজ করে সুতরাং তাকে ভার্বাল নাউনও বলা হয়। বাট ভার্বাল নাউনের আরেকটা স্পেসিফিক আছে, সেটা হচ্ছে দ্য প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, এটাকে স্পেশালি ভার্বাল নাউন বলা হয়। এছাড়া যেহেতু এখানে জেরান্ড আমাদের অপশানে আছেই, সুতরাং এটা জেরান্ড কোনো হেজিটেশন নাই, কারণ ভার্বের সাথে আইএনজি হয়ে এটা কিসের কাজ করতেছে? সাবজেক্টের কাজ করতেছে। ভার্বের সাথে আইএনজি হয়ে যদি সাবজেক্টের কাজ করে, তাহলে যেহেতু সাবজেক্ট নাউনের কাজ করে, আর সুতরাং যেহেতু এই ভার্বের সাথে আইএনজি হয়ে সাবজেক্ট হয়েছে, আর সাবজেক্টের জায়গায় বসতে পারে কেটা? নাউন। সুতরাং এখানে এই যে রিডিংটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যেহেতু রিডিংটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং রিডিং এখানে জেরান্ড হয়েছে, সোজা হিসাব। তাহলে সাবজেক্ট হিসাবে যদি ভার্বের সাথে আইএনজি হয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তখন সেটা জেরান্ড, 1 নম্বর মাস। তাহলে ঠিক সেটাই যদি হয় তাহলে নিচেরটা দেখেন, টেলিং লাইস উই ক্যানট উইন। মিথ্যা কথা বলে আমরা বিজয় লাভ করতে পারি না। তাহলে এখানে টেলিংটা কোন পার্টস অফ স্পিচ? টেলিং লাইস উই ক্যানট উইন। এটাও সেন্টেন্সের শুরুতে আছে, এটাও সেন্টেন্সের শুরুতে আছে। অনেকেই মনে করে, বেশিরভাগ স্টুডেন্ট মনে করে যে সেন্টেন্সের শুরুতে যদি থাকে, সেন্টেন্সের শুরুতে থাকলেই ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি হয়? জেরান্ড। কি রে ভাই, যা খুশি তাই বললেই হবে? না, দেখেন, যখন
সেন্টেন্সের শুরুতে আসছে এবং ভার্ব হিসেবে ব্যবহৃত, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে নাউন হিসেবে কাজ করছে। যেমন এখানে হচ্ছে ভার্ব, আর ভার্বের পূর্বে আসছে, তার মানে এটা হচ্ছে কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহৃত হয়েছে, যার কারণে এটা হচ্ছে কি জেরান। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখানে এখানে বা এই যে ভার্ব আমাদের কোনটা, উইন, ক্যান নট উইন, পুরোটা মিলে আমাদের ফাইনাইট ভার্ব হয়েছে। যেহেতু এখানে মেন ভার্ব এটা আছে এবং এই ভার্বের সাবজেক্ট কোনটা, উই ক্যান নট উইন, উই, বা এই ভার্বের সাবজেক্ট যেহেতু আছেই, তাহলে এখানে টেলিং লাইস, টেলিং শব্দটা কখনোই সাবজেক্ট হিসেবে কাজ করে নাই। আর সাবজেক্ট হিসেবে যদি কাজ না করে তাহলে সেটা নাউন না, আর নাউন যদি না হয় সোজা হিসাব সেটা হচ্ছে অন্য কোনো কাজ করছে। তাহলে অন্য কোনো কাজ করলে নাউন ছাড়া, তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে যেহেতু লাইস শব্দটা অ্যাজ নাউন, নাউনের পূর্বে টেলিং, মিথ্যা বলা, কি বলা, মিথ্যা বলা, লাইস শব্দটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সুতরাং এখানে টেলিং কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে ভার্বের সাথে আইএনজি হয়, সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছেন। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং, আমি কি করতে পছন্দ করি, পড়তে পছন্দ করি। ভাই কি বা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে যেটা থাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারটা হয়, অ্যান্সারটা হলো অবজেক্ট। আরবিতে যদি বলি এই ট্রানজিটিভ ভার্ব দ্যাট মিনস ফেয়ালে মোতাদ্দি। ট্রানজিটিভ ভার্ব কি, ফেয়ালে মোতাদ্দি। আর এই ট্রানজিটিভ ভার্বের পরে যেটা থাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারটা হচ্ছে, সেই অ্যান্সারটাকে বলা হয় অবজেক্ট, আর আরবিতে বলা হয় মাফউলে বিহি। আশা করি বুঝতে পারছেন। এখন তাহলে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আর অবজেক্টের জায়গা হলো নাউন, আর নাউন হিসাবে যেহেতু ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা হচ্ছে জেরান। তাহলে অপশন কোনটা, জেরান। ঠিক পরেরটা সিমিলার প্রশ্ন, এখানেও ভার্বের পরে আইএনজি হয়েছে, হি ওয়েন্ট ডান্সিং, এখানেও ভার্বের পরে কি হয়েছে, আইএনজি হয়েছে। তাহলে এখানেও ভার্বের সাথে ভার্বের পরে আইএনজি, আর এখানেও ভার্বের পরে আরেকটা আইএনজি যুক্ত ভার্ব হয়েছে। তাহলে এখানে কি হবে ভাই, এখানেও তাহলে জেরান্ডি, আমরা তো নির্দ্বিধায় বলে দেবো, যেহেতু ওখানে হয়েছে তাহলে এখানেও হবে না, নির্দ্বিধায় বলে দিলে হবে না। তাহলে এখানে হচ্ছে ভার্ব ছিল ট্রানজিটিভ, কিন্তু এখানে ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারছি না, সুতরাং এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব আরবিতে হচ্ছে ফেলে লাজেম, ফেলে লাজেম। আর এর পরে যেটা আসতেছে, এই যে কি বা কাকে দ্বারা পড়লে উত্তর করা যাচ্ছে না, সুতরাং এখানে যদি চারটা দ্বারা আমরা কোশ্চেন করি, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই চারটা দ্বারা যদি কোশ্চেন করে অ্যান্সার পাওয়া যায় কোনো ভার্বকে, তাহলে সেই ভার্বের যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। আর ভার্বের সাথে আইএনজি হয়ে যেহেতু এখানে অ্যাডভার্বে কাজ করছে, সুতরাং এটা কি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে হি ওয়েন্ট, সে আসলো, সে কিভাবে, হি ওয়েন্ট, সে গেল, সে কিভাবে গেল, ড্যান্সিং, নাচতে নাচতে চলে গেল। তাহলে যে কিভাবে, হাউ দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, সুতরাং অ্যাডভার্বে কাজ করছে। আর ভার্বের সাথে আইএনজি হয়ে অ্যাডভার্বে কাজ করলে, নাউন ছাড়া অন্য কারো কাজ করলে সেটা কি হয়ে যায়, কমপ্লিটলি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। সুতরাং এটা অ্যান্সার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হি ইজ ফন্ড অফ রাইডিং, হি ইজ ফন্ড অফ রাইডিং, অর্থাৎ সে রাইডিং করতে খুবই আগ্রহী। এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে, সুতরাং এটা নাউনের কাজ করছে। কারণ আমরা জানি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে বা প্রোনাউন বসে, তাহলে প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে কী করে দিতে হয়, আইএনজি করে দিতে হয়। আর এখানে যে প্রিপোজিশনের পর ভার্ব আসছে রাইড, রাইড থেকে রাইডিং করে দেওয়া হয়েছে, প্রিপোজিশনের পরে ভার্ব এসে নাউনের কাজ করছে, সুতরাং এটা হচ্ছে জেরান্ট, জেরান্ট। তাহলে এখানে কি হিসাবে কাজ করছে, এখানে অপশানে যেহেতু দেওয়া আছে সাবজেক্ট অবজেক্ট অফ ভার্ব, না অবজেক্ট অফ ভার্ব না, অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে, এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে, সুতরাং এখানে জেরান রয়েছে এটা। কিন্তু পরেরটাতে দেখেন, দ্য গার্ল ওয়েন্ট আউট ক্রাইং, মেয়েটি কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেল। ঠিক, তাহলে এখানেও তো ওয়েন্ট আউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ক্রাইং হয়েছে, তাহলে এটাও তো জেরান্ট হওয়ার কথা, জেরান্ট হওয়ার কথা না, জেরান্ট হওয়ার কথা, কিন্তু না ভাই। যখন আমরা দেখব ওয়েন্ট আউট, এটা হচ্ছে ওয়েন্ট আউট, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বের যে প্রিপোজিশনটা থাকে, এই প্রিপোজিশনকে বলা হয় অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বের পরে অন্য কোনো অ্যাডভার্ব থাকলে সেটাও, অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটাও কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। দ্বিতীয় নম্বর মাসলা হচ্ছে মেয়েটি গেল, মেয়েটি গেল, দ্য গার্ল ওয়েন্ট, কিভাবে গেল, ক্রাইং, কাঁদতে কাঁদতে গেল। কি গেল, কাকে গেল, এটা বলা যাচ্ছে না, সুতরাং এটা কিসের কাজ করছে,
অ্যাডভার্বের কাজ করছে। আর যেহেতু অ্যাডভার্বের কাজ করছে, সুতরাং এটা ভার্বের সাথে আইএনজি অ্যাডভার্বের কাজ করলে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। সহজ হিসাব, প্রেজেন্ট পার্টিসিপল। কত সহজে, একদম সহজে। এই যে কনফিউশন, একদম রিমুভিং কনফিউশন থেকে শুরু করে যা কিছু সবগুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি। এরপরেও যদি সমস্যা থাকে, করার কিচ্ছু নাই, বারবার ভিডিওটা একটু দেখে নেবেন। এত সহজে বোঝানো যায় না, একদম সহজে। দেখেন 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। আমার ফেভারিট কার্যক্রমটা কি? পড়ালেখা। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। আমার ফেভারিট অ্যাক্টিভিটিটা হচ্ছে কি? পড়ালেখা। তাহলে আমরা জানি বি প্লাস ভার্বের সাথে আইএনজি হলে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স নাকি? কন্টিনিউয়াস টেন্স বা ভার্বের কাজ করলে তখন সেটা কি হয়ে যায়? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে না ভাই। ঠিক এই ভার্বের আগের অংশ এবং পরের অংশ যদি একই জিনিস হয়, দেখেন মাই ফেভারিট অ্যাক্টিভিটিও যেটা, রিডিংও সেটা একই জিনিস, এটা সমান সমান এটা যদি দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় কি? লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্ব যেটা আছে, লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসাবে যা বসে সেটা হচ্ছে জেরান্ড বা নাউন। অর্থাৎ এই কমপ্লিমেন্টকে যদি কি দ্বারা প্রশ্ন করে, লিঙ্কিং ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করে পাই, তাহলে সেটা হচ্ছে নাউন, অর্থাৎ জেরান্ড, যেহেতু ভার্বের সাথে আইএনজি হয়েছে। কিন্তু নিচেরটা হি ইজ রিডিং, তাহলে এখানেও ইজ রিডিং আছে, তাহলে এই রিডিংটা কি হবে? এখানেও ইজ রিডিং আছে, এই রিডিংটা কি হবে ভাই? হিও যেটা রিডিংও কি সেটা? হিও যেটা রিডিং কি সেটা না, হি যেটা রিডিং সেটা না। সুতরাং হি যেটা রিডিং সেটা যদি না হয়, তাহলে হি ইজ রিডিং, সে পড়তেছে। এটা কন্টিনিউয়াস অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ রিড দ্বারা এখানে কাজ বোঝাচ্ছে, কাজ। আর ভার্বের সাথে আইএনজি হয়ে যদি কাজ বোঝায়, অর্থাৎ ভার্বের কাজ করে, তাহলে সেই ক্ষেত্রেও সেটা কি হয়ে যাচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ নাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করলে সেটা কি হয়ে যায়? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, সোজা হিসাব। কারণ এখানে হচ্ছে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে রিডিংটা কি? মেন ভার্ব। এই ক্লাসটা আমি জাস্ট যদি সামারাইজ করি, জাস্ট 2-4 সেকেন্ডে, আর কোনোদিন ভোলার কোনো সিস্টেম থাকবে না ইনশাল্লাহ। যে যা কিছু বললাম আমি জাস্ট একটা ছকের মধ্যে আমি দেখাচ্ছি। এখন দেখেন, ঠিক যা কিছু বললাম এগুলো জাস্ট একটা কার মধ্যে চলে আসছে? একটা ছকের মধ্যে চলে আসছে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি হলে এটা একটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা এই ভার্বের সাথে আইএনজি হলে সেটা হয় জেরান্ড হচ্ছে, না হলে কি হলো? পার্টিসিপল হচ্ছে। ঠিক ভাই, ভার্বের সাথে আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে তখন সেটা জেরান্ড। আর যদি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন বা আরও অন্যান্য পার্টস অফ স্পিচের মতো যদি কাজ করে নাউন ছাড়া, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, সোজা হিসাব। এখন ভাই বেসিক এতটুকু তো জানতে হবে যে নাউনের কাজ কি কি, অ্যাডজেক্টিভের কাজ কি কি, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, ভার্ব কোথায় কোথায় বসে কি কাজ করে, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে কি কাজ করে, প্রিপোজিশন কি বা অন্যান্য পার্টস অফ স্পিচ কোথায় কি কাজ করে। তার পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানলে এইগুলো অনায়াসে জানা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড নিয়ে কোনো সমস্যা আশা করি থাকবে না ইনশাল্লাহ।